এবার রাজধানীর খিলগাঁও কামারপট্টি বাজারে আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান। এফআর টাওয়ারের আশেপাশের বেশিরভাগ নির্মাণে অনিয়ম, চট্টগ্রাম নগরের বহুতল ভবনগুলো ৯৭ আগুনের ঝুঁকিতে। তৃতীয় দিনের মতো ধর্মঘটে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা, সড়ক অবরোধ, বিক্ষোভ। এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবলের ফাইনাল আজ। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ প্রচারে আরটিভির বিশেষ আয়োজন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। রাজধানীর খিলগাঁও এলাকায় রেল লাইনের পাশে কামারপট্টি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল রাত ৩:১৫ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি, তবে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পনেরোটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং ঘটনাস্থলে এসে চতুর্দিক থেকে আক্রমণ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের উৎপত্তি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অগ্নি নির্বাপন শেষে তদন্ত করে বলা যাবে। এই মুহূর্তে খিলগাঁও কামারপট্টি বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এহতেরামুল হক। এহতেরাম, আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস কি বলছে? যে আপনি জানেন যে গতকাল রাত ৩টার সময় এখানে মগবাজার, দুঃখিত, খিলগাঁও বাজার যেটি রয়েছে, যে ফ্লাইওভারের নিচে এখানে রেলওয়ে মার্কেটের বস্তির দোকানগুলো, এখানে প্রায় ১৩০০র মতো দোকান রয়েছে এবং আপনি জানেন যে এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। যে দোকানগুলো বেশিরভাগ কাপড়, হার্ডওয়্যার এবং অন্যান্য সামগ্রীর দোকান রয়েছে। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে যে আগুন লেগেছে সেই আগুন লাগার কারণটি সঠিকভাবে জানতে পারিনি, কারণ এখন পর্যন্ত আমরা এখানে যারা তদন্ত সংস্থা রয়েছে এবং ফায়ার সার্ভিস রয়েছে তারা এখানে এখন পর্যন্ত তারা আসলে ক্ষতি নিরূপণ এবং অন্যান্য জিনিসগুলো যাচাই বাছাই করছেন। আমাদের সঙ্গে এখনও তাদের কথা হয়নি। আপনি জানেন যে এই আগুনটি যখন লাগে রাত ৩টায়, প্রায় ২.৫ ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আপনি দেখতেই পাচ্ছেন এই মার্কেটের এখানে অনেকগুলো পোড়া অংশ রয়েছে এবং এই ফ্লাইওভারের নিচে দুটি স্প্যানও কিন্তু আসলে আগুনের ধোঁয়া এবং কিছুটা তাপ লেগেছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। তো আসলে ক্ষতি কি হয়েছে সেটি পরে জানতে পারবো, তবে কোনো হতাহত নেই। সেই সঙ্গে আপনি জানেন যে এখন এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা আসলে অনেকটাই সর্বশান্ত হয়ে গেছেন, কারণ তাদের রোজগার বা অবলম্বন সর্বশেষটুকু তারা এই আগুনে খুঁয়েছেন। তো এখানে প্রায় ১৩০০র মতো দোকান রয়েছে, অন্যান্য দোকানগুলো অক্ষত রয়েছে এবং এখানে আমরা লক্ষ্য করেছি যে এই মার্কেটটিতে আগুন লাগার পর কিন্তু যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বন্ধ রয়েছে, যাতে কেউ না করতে পারে। এবং এখন পর্যন্ত রাতে যেহেতু আগুন, সকালবেলা আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন তারা এখানে উদ্ধার অভিযান এখনও চালাচ্ছেন এবং দেখছেন কি পরিমাণ আছে। তো সর্বশেষ পরিস্থিতি আমরা এর পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। তো আমার কাছে এই ছিল খিলগাঁও আগুন নিয়ে এখানকার সর্বশেষ পরিস্থিতি। মনা, এহতেরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ খিলগাঁও কামারপট্টি বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এহতেরামুল হক। চলে যাচ্ছে পরের সংবাদে। বনানীর এফআর টাওয়ারের আশেপাশের বেশিরভাগ ভবন নকশা লঙ্ঘন করে তৈরি হয়েছে। এর কয়েকটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে রাজুকের অভিযানের তৃতীয় দিনে বনানীর বেশিরভাগ ভবনে অনিয়ম পাওয়া যায়। রাজুক কর্মকর্তারা জানান, অনিয়ম ধরা পড়ায় প্রাথমিকভাবে ভবন মালিকদের নোটিশ দিয়ে সময় বেঁধে দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানাচ্ছেন এহতেরামুল হক। ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া বনানীর এফআর টাওয়ারের ঠিক পাশের ভবন আউয়াল সেন্টার।
ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে রাজুকের অভিযানে দেখা যায় 21 তলার ফাউন্ডেশনে তৈরি করা হয়েছে 22 তলার এই টাওয়ার। আছে অন্যান্য নকশা লঙ্ঘনেরও উদাহরণ। যেখানে সিঁড়ি এবং লিফট দেখানো আছে সেখানে কোনো সিঁড়ি বা লিফট নেই। ফায়ার এসকেপের যে জায়গাটুকু দেখানো আছে বা সিঁড়িটুকু দেখানো আছে সেই সিঁড়ির অবস্থানও নেই। এর পাশের ভবন ডেল্টা ডালিয়া টাওয়ার। বহুতল এই ভবনটি ফুটপাতের জায়গা দখল করে দোকান ভাড়া দিয়েছে। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে এর কয়েকটি ফ্লোর। ফায়ার সার্ভিসও ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। একটা ইমার্জেন্সি স্টেয়ার থেকে শুরু করে অন্যান্য যে ফায়ার ইকুইপমেন্টস যে হ্যাজার্ড অনুযায়ী থাকার কথা তার কিছুই এই ভবনে না থাকার কারণে আমরা এই ভবনটিকে অধিক অগ্নি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছি। মতিঝিলের বহুতল ভবনগুলোর তথ্য সংগ্রহ করেছে রাজুক। 15 দিনের মধ্যে রাজধানীর ভবনগুলোর তথ্য সংগ্রহের কাজ শেষ করতে চায় সংস্থাটি। এরপর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সব তথ্য পর্যালোচনা করে গণমাধ্যমে রাজধানীর ভবনগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করবে। যারা অতিরিক্ত পরিমাণ নির্মাণ কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়েছে সে রিপোর্টটি আমরা আমাদের রাজুক কর্তৃপক্ষের বরাবর প্লেস করব। রাজুক কর্তৃপক্ষ সেটা দেখে যাচাই বাছাই করে প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন এবং সেই মোতাবেক আমরা বাস্তবায়ন করব। এদিকে ফায়ার সার্ভিসও রাজধানীর আগুন ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিতে অভিযান অব্যাহত রেখেছে। বনানীর বেশ কয়েকটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এহতেরামুল হক, RTV, ঢাকা। চট্টগ্রাম নগরীতে বহুতল ভবনগুলো 97 ভাগই আগুনের ঝুঁকিতে আছে। এসব ভবনের মধ্যে 93% অগ্নি নিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্র ও 97% ছাড়পত্র নেই। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বহুতল ভবনগুলোর মালিক ও বাসিন্দাদের অগ্নি নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনতে না পারলে ঢাকার মতো চট্টগ্রামও বিপর্যয়ের মুখে পড়বে বলে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে ইমরান ইমুর ক্যামেরায় কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী কোনো ভবনের কাজ শুরুর আগে ফায়ার সার্ভিসের কাছ থেকে অনাপত্তিপত্র নেওয়ার যে বিধান আছে চট্টগ্রামে 93% ভবনের তা নেই। আবার ভবন নির্মাণ শেষ হওয়ার পর অগ্নি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র নেয়ার বিধান থাকলেও 97% ভবনের সেই ছাড়পত্রও নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ভবনগুলোতে স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন সিঁড়ি, ফায়ার লিফট, ফায়ার কমান্ড স্টেশন, এক ভবন থেকে আরেক ভবনের যতটুকু দূরত্ব থাকা দরকার সেগুলোও নেই এসব ভবনে। অনুমোদনের সময় ঠিকই তারা অনুমোদনটা সঠিকভাবে নিয়েছে, এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটেনি, কিন্তু যখন ভবনটা করতে গিয়েছে সেখানে তাদের নিজে ইচ্ছে মতো করেছে। এর জন্য মালিক পক্ষ অথবা যারা এই কন্ট্রাক্টর কাজ করেছে সেই কন্ট্রাক্টর দায়ী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উচিত ভবন নির্মাণ কাজ নিয়মিত নজরদারিতে রাখা। যদি একটা নিয়মিত একটা নজরদারি করা হতো এবং যারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করেন না তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হতো একটা দৃষ্টান্তমূলক, তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে সচেতন হতো। নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ অভিযানে নামছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যারা তাদের অজান্তে হোক অথবা কোনো সুযোগেই হোক যারা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে কঠিন অভিযান শুরু হবে এবং এই অভিযানে আমরা কেউ পার পাবে না। চট্টগ্রামে প্রায় 3 লাখ ভবনের মধ্যে বহুতল ভবন আছে প্রায় 7,000, যার বেশিরভাগই ঝুঁকির মধ্যে। এ নিয়ে উদ্বিগ্ন চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ সহ সাধারণ মানুষ। একটা বিল্ডিং এ আগুন লাগলে ওটার সাথে সাথে অন্য একটা বিল্ডিং এ ছড়াই পড়তেছে। এগুলো যদি প্রশাসনের ছাপ না দেয়, মার্কেট সমিতি কোনো কাজ করবে না, বণিক সমিতি কোনো কাজ করবে না। ভালোভাবে বাঁচতে চাই, আমাদের তো একটা জীবনে একটা সেফটি দরকার। মাসুদ মুস্তাহিদ, RTV। পাটকল শ্রমিক লীগের ডাকা 72 ঘন্টা অবরোধের শেষ দিনে আজও সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করছে। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে পাটকল শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সকাল 8টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে নেমেছে এবং কারখানার ভেতর প্রতিবাদ সভা করছে। এদিকে সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় পুলিশ জলকামান ও সাজোয়ান যান নিয়ে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়েছে। শিল্প পুলিশ, থানা পুলিশের পাশাপাশি দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিক নেতারা বলছেন, আগামী 7 তারিখের মধ্যে সমস্যার সমাধান না হলে ঢাকায় বৃহত্তর সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি দেওয়া হবে। লেখাপড়া করতে পারছি না, আমরা অনেক কষ্ট করে চলতেছি, পেটের দায়ে আমরা রোডে উঠছি। শ্রমিকদের দেওয়ালে ঠেকে গেছে ভাইরা। দীর্ঘ 4.5 বছর পে স্কেল চালু হয়েছে। আমাদের মজুরি কমিশন অদ্যাবধি
কোনো সিদ্ধান্ত আসে নাই। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে এরপরে বৃহত্তর কর্মসূচি দিয়ে আমরা সরকারকে বুঝাতে চেষ্টা করব এবং আমাদের দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরব। দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। মনির, পাটকল শ্রমিকদের ধর্মঘটের সবশেষ অবস্থান জানান। আপনাকে ধন্যবাদ। 3 দিনের 72 ঘন্টার কর্মসূচি আজ সকাল থেকে স্ব মিলে শ্রমিকরা তাদের মিলগেটে একত্রিত হয়ে মিলগেটে জনসভা করে তারা নতুন রাস্তা মোড়ে একত্রিত হয়েছে। খুলনা অঞ্চলের বিভিন্ন মিলের শ্রমিকরা এই নতুন রাস্তা মোড়ে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। তৃতীয় দিনের শেষ দিনে আজ তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং 12টা পর্যন্ত চলবে। আজ শেষ হচ্ছে তাদের অবরোধ কর্মসূচি। এরপর আগামীকাল শুক্রবার অর্থাৎ আগামী শনিবার সকাল মিলে যোগ দেবে শ্রমিকরা। তবে শ্রমিক নেতারা জানিয়েছেন আগামী 7 তারিখ রবিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশের 26টি পাটকল শ্রমিক লীগের নেতারা একত্রিত হয়ে বৈঠক করবেন এবং আগামী দিনে আরো কঠোর থেকে ঘোষণা করবেন। এই কর্মসূচির মধ্যে থাকতে পারে একটানা পাটকল শ্রমিকদের কর্মবিরতি এবং অবরোধ কর্মসূচিও একটানা থাকতে পারে, এমনটা জানিয়েছেন আমাদের এই অঞ্চলের শ্রমিক নেতারা। আপনারা আমার পাশেই রয়েছে জারিনাম জুট মিলের সাবেক সভাপতি সেক্রেটারি, তারাও আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে খুলনার নয়, শুধু বাংলাদেশের জুট মিলের একই আন্দোলন, একই সংগ্রাম, তারা সবাই মিলে একই দাবি। তবে তাদের 9 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, এমনটাই জানিয়েছেন এই অঞ্চলের নেতারা। সেই সাথে তাদের দাবি কমিশন সুস্থতায় বিশ্বাসী নয়, তারা চান সুষ্ঠু বাস্তবায়ন। এই বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিকরা ঘরে ফিরবেন। আগামী 7 তারিখের বৈঠকের মাধ্যমে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, এমনটাই জানিয়েছেন জাতীয় পাট শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার মোতাহারউদ্দিন। মনির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। চলে যাচ্ছি পরের সংবাদে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ স্কুল ফুটবলের খবর। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ স্কুল ফুটবলের ফাইনাল আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুর 1টায় শুরু হবে ছেলেদের বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল। প্রতিদ্বন্দ্বিতা করবে রংপুর বিভাগের নীলফামারী জেলা দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের জয়ন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকেল 3:30টায় হবে মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপের ফাইনাল। মুখোমুখি হবে রংপুর বিভাগের লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ময়মনসিংহের পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে 7টি বিশেষ নাটক নির্মাণ করেছে আরটিভি। নারীদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত নাটকগুলো নারী ফুটবলারদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়াবে বলে আশা করেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। আর নারী ফুটবলারদের আর্থিক নিরাপত্তা বাড়াতে লীগ আয়োজনের উপর গুরুত্ব দিলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শিদি। অরণ্য গফুরের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপ্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সম্মানে প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছে বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ, যেটা দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে আরটিভি। আন্তর্জাতিক এই ফুটবল আসরকে গ্রহণযোগ্য ও সফল করতে বাফুফের পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে আরটিভি এবং টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস। সেই উদ্যোগের অংশ হিসেবে খ্যাতনামা নারী পরিচালকদের দিয়ে 7টি বিশেষ নাটক নির্মাণ করেছে আরটিভি। এগিয়ে যাওয়ার নেই মানা শিরোনামে নির্মিত নাটকগুলো 7 থেকে 21 এপ্রিলের মধ্যে রাত 8টায় প্রচার করা হবে। নারীদের জীবনের নানা চড়াই উতরাই নিয়ে নাটকগুলো নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরেছেন পরিচালকরা। এখানে 2 ছেলে এবং এই বাড়িতে কোনো মেয়ে পড়াশোনা করে না, করতে দেওয়া হয় না, চাকরি তো অনেক দূর, তারপরটা না হয় আমরা পর্দায় দেখতে পাবো। প্রকৃতিগতভাবেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যে থাকি। তো আমার একটাই কথা যে আসলে সেগুলো প্রতিবন্ধকতা মনে করলেই বাধা,
এগিয়ে যাওয়ার নেই মানা। নারী ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতেই এমন উদ্যোগ বলে জানান আরটিভির ব্যবস্থাপনা পরিচালক। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্ট আর এই উপলক্ষে যে 60টি নাটক নির্মিত হয়েছে সেখানে নারীদের সংগ্রাম এবং তা হতে উত্তরণের গল্প তুলে ধরা হয়েছে। আশা করি নাটকগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন, আরটিভির সাথে থাকুন। আর নাটকগুলো দর্শকদের মাঠে টানতে উৎসাহ যোগাবে বলে মনে করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমার খুব খারাপ লাগে যখন ফুটবল স্টেডিয়ামে আমরা দেখি স্টেডিয়ামে লোক কম, লোক সংখ্যা কম, কিন্তু এবার আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের ফুটবলের অনেক বড় দর্শক আছে, সবসময় ছিল, আমরা হয়তো সেইভাবে আয়োজন করতে পারিনি, আমাদের হয়তো পরিকল্পনাতে কোনো ভুল ছিল। নাটকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কর্মকাণ্ড পরিচালনার কথা জানালো কে স্পোর্টস। মেয়েরা কত ভালো খেলছে এবং কত এগিয়ে যাচ্ছে সেটার সাথে সাথে পুরো স্পিরিটটা বুঝলে হয়তো বা আমরা ইনভলভ করতে পারবো বড় একটি জনগোষ্ঠীকে, কারণ আমরা চাই সবাই খেলা দেখুক, সাপোর্ট করুক। খেলার দিনগুলোতে বিভিন্ন সময় বঙ্গমাতাকে নিয়ে 9টি বিশেষ তথ্যচিত্র সম্প্রচার করবে আরটিভি। এমন আয়োজন বঙ্গমাতার অবদানের স্বীকৃতিতে বড় উদ্যোগ বলে মনে করেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি। টিমের যে অবস্থা, আন্তর্জাতিকভাবে আমাদের যে অবস্থা, সব মিলে আমি মনে করি এটাকে যদি সাস্টেনেবল এবং দীর্ঘমেয়াদী আরও উপরের দিকে নিয়ে যেতে হয়, তাহলে আমরা এই বছরের শেষের দিক থেকে আমরা একটা লিগের ব্যবস্থা করব। তাহলে রেগুলার আর্নিংয়ের একটা অবস্থা থাকলে তাদের যে ফ্যামিলি, অর্থাৎ তাদের যে অভিভাবকরা আছে, বাবা মা, তারা হয়তো ইন্সপায়ার্ড হবে। কলম্বিয়ার পক্ষে অংশগ্রহণকারী দুজন ফরমার ওমেন্স ফুটবল প্লেয়ার তারা আসবে এবং তারা এসে পুরো একটা দিন আমাদের নারী ফুটবল দলের সাথে সময় কাটাবে। তারা তাদের অভিজ্ঞতাগুলো আমাদের মেয়েদের সাথে শেয়ার করবে, তাদেরকে বিভিন্নভাবে ইন্সপায়ার করবে। আর নারী ফুটবলের অগ্রযাত্রায় এই উদ্যোগ মাইল ফলক হয়ে থাকবে বলে আশাবাদ আয়োজন সংশ্লিষ্টদের। যার নামে এই টুর্নামেন্ট, সেই নামের ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারবো বলে আমি মনে করি। অর্ণব গফুর, আরটিভি, ঢাকা। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইন ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরো একবার। এবার রাজধানীর খিলগাঁও কামারপট্টি বাজারে আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান। এফআর টাওয়ারের আশেপাশের বেশিরভাগ নির্মাণের অনিয়ম, চট্টগ্রাম নগরের বহুতল ভবনগুলো 97 ভাগে আগুনের ঝুঁকিতে। তৃতীয় দিনের মতো ধর্মঘটের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা, সড়ক অবরোধ, বিক্ষোভ। এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবলের ফাইনাল আজ। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ প্রচারে আরটিভির বিশেষ আয়োজন। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।